শুভ বিজয়া। স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। এর আগে দুপুরের পর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপে বিজয়া দশমীর পূজা শেষে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য। দেবীকে মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি তাকে আগামী বছর আবার ফিরে আসার আকুতি জানান ভক্তরা। সার্বিক ব্যবস্থাপনা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারায় সন্তুষ্টির কথা জানান মণ্ডপে আসা ভক্তরা। সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত দশমীর বিহিত পূজা, এরপর দর্পণ এবং ঘট বিসর্জন সহ পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে হয় সিঁদুর খেলা। বিকেলে রাজধানীর পলাশীর মোড় থেকে বের হয় বিজয়া দশমীর শোভাযাত্রা, যা শেষ হয় সদরঘাটে গিয়ে। ঢাকায় পূজা মণ্ডপ ছিল 258টি, আর সারা দেশে 33,000-এর বেশি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। দর্শক, প্রতিমা বিসর্জন সম্পর্কে জানাতে রাজধানীর সদরঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম, বিসর্জনের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? টানা 5 দিনের পূজা অর্চনা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা এই মুহূর্তে রয়েছি সদরঘাট। এখানে কিন্তু আমরা দুপুর থেকেই দেখছি যে এখানে একের পর এক ভক্তরা আসছেন প্রতিমাকে নিয়ে। তারা কিন্তু প্রতিমাকে বিসর্জন দিচ্ছেন এবং তাদের অনেকেরই দেখছি যে মন খারাপ। কিন্তু তারা যেরকমটা বলছেন যে এই যে হিন্দু শাস্ত্র অনুযায়ী দশমীর দিনে দেবী দুর্গার মর্ত ছেড়ে ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা এগুলো বিসর্জন দেয়াই কিন্তু এই আনুষ্ঠানিকতার মূল। তো এখানে সবাই চাচ্ছেন যে আগামী যে বাংলাদেশ সেটা ভরে উঠুক সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ। আমি ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী সদরঘাট থেকে প্রতিমা বিসর্জনের সম্পর্কে জানাচ্ছিলেন ফাহিয়ান হামিম। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রামের বিজয়া দশমীর খবর জানিয়েছেন আমাদের সহকর্মী মোহসেনাত শিহাব। বৃষ্টি এবং কিছুটা প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হতে চলেছে প্রতিমা বিসর্জনের কার্যক্রম। দুপুর থেকে চট্টগ্রামে দলে দলে বিভিন্ন মণ্ডপ থেকে সবাই এসেছেন এবং সবাই এখানে প্রতিমা বিসর্জন দিচ্ছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একদমই সাগরের একটি নৌকার উপরে। আমরা বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বোটের উপরে দাঁড়িয়ে আছি এবং তার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই প্রতিমা বিসর্জন করছে এবং এর মাঝে প্রতিমা বিসর্জনের মাধ্যমে যে আনন্দ, হাসি, আনন্দ যেমন করছেন একদিকে অন্যদিকে সবার একটি দুঃখও আছে যে দেবী দুর্গা 1 বছরের জন্য বিদায় যাচ্ছেন। বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ র্যাব, পুলিশ সবার সার্বিক উপস্থিতি এখানে রয়েছে এবং বাংলাদেশ কোস্ট গার্ড 56টি উপকূলীয় এলাকায় আসলে তাদের টহল অব্যাহত রেখেছে। এখানে কোস্ট গার্ডের বিভিন্ন রকম উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সারাক্ষণই তাদের টহল তারা নজরদারিতে রাখছেন পুরো সমুদ্র সৈকতকে এবং এখানে যেখানে আপনার যে প্রতিমা বিসর্জন করা হচ্ছে, যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায়, যে কোনো ধরনের বিপদ যদি ঘটে থাকে, তখন তারা যারা উদ্ধার করতে পারেন সেই জন্য আমরা বারবার আমরা তাদের টহল দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণ এবং মধ্যাঞ্চলে বৃষ্টি হচ্ছে। উত্তাল রয়েছে সাগর। সব সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। মোংলা বন্দর সহ সুন্দরবন উপকূলে রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুন্দরবন সংলগ্ন দুবলাচর সহ বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে মাছ ধরার ট্রলার সহ সমুদ্রগামী জেলেরা। নোয়াখালীতে রাতভর বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও কুয়াকাটা এবং কক্সবাজারে ভিড় করছেন পর্যটকরা। অনেকের মধ্যেই নেই সতর্ক সংকেত মানার বাইর। বৃষ্টি আরও 2 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অনেক জায়গায় ভারী বর্ষণ হবে, যেমন ইতিমধ্যে গত 24 ঘন্টায় খেপুপাড়াতে 95 মিনিট বৃষ্টি হয়েছে। আজকেও কোস্টাল বেল্টে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হয়তো আজকে রাত নাগাদ আরও বাড়বে। সেক্ষেত্রে আগামীকালকেও মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে, তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা বেশি হবে, উত্তর অঞ্চলে অনেকটা কম হবে। বিরতির পর মাছরাঙা নিউজ শোতে আবারও স্বাগত জানাচ্ছি। গাজাগামী ত্রাণবাহী সমুদ্র ফ্লোটিলার বহরে থাকা 44টি জাহাজের অন্তত 40টিকে আটক করেছে ইসরায়েল। সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ সহ 200 জন আটক হয়েছেন। প্রতিবাদে গ্রিস, ইতালি, তিউনিসিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রওনা হয়েছিল নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এতে থাকা 44টি জাহাজের অন্তত 40টিকে আটক করেছে ইসরায়েল। নৌবহরে থাকা পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের শতাধিক মানবাধিকার কর্মী তাদের এই অভিযানে আটক হন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে অবরুদ্ধ গাজা উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে নৌবহরটিকে থামানো হয়েছে। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. তারা দাবি করে ফ্লোটিলার একটি জাহাজ ইচ্ছাকৃতভাবে সমুদ্রে সংঘর্ষ সৃষ্টি করে। এ সময় আরও কিছু জাহাজে জলকামান ব্যবহারের কথাও জানিয়েছে দেশটির নৌবাহিনী। একটি ভিডিও ফুটেজে দেখা যায় গ্রেটা থুনবার্গ একটি জাহাজের দিকে বসে আছেন এবং ইসরায়েলি এক নৌসেনা তাকে পানি ও লাইফ জ্যাকেট দিচ্ছেন। তার সাথে আরও আটক হন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলাও। অন্যদিকে জিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ থেকে স্পষ্ট জানা যায় যে গাজাকে অনাহারে ও বিচ্ছিন্ন অবস্থায় রাখার জন্য তারা কতটা চরম পথ যেতে প্রস্তুত। জিএসএফ আরও জানায়, নৌবহরটি গতরাতে গাজার উপকূল থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। আজ সকাল নাগাদ তাদের পৌঁছানোর কথা ছিল। এই ঘটনার প্রতিবাদে গ্রিস, ইতালি, তিউনিসিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের মানুষ বিক্ষোভ করেছে। আর্জেন্টিনা ও গ্রিসের রাজধানীতে হয়েছে ব্যাপক বিক্ষোভ। তিউনিসিয়ার তিউনিস শহরেও ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। কম্বোডিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক অপরাধ বলে নিন্দা জানিয়ে তার দেশ থেকে সব ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করেছেন। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় প্রায় 44টি বেসামরিক জাহাজ ছিল, যাতে 500-রও বেশি মানবাধিকার কর্মী, আইনজীবী ও সংসদ সদস্য অংশ নিয়েছিলেন। এই বহরে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমও আছেন। আমাদের সবচেয়ে সামনে যেই ফ্লোটিলা আলমা, তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে। জিএসএফ এক বিবৃতিতে বলেছে, এই বাধা কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নয়, বরং এটি দখলদার শক্তির হতাশার এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো। বিশ্ববাজারে ফের রেকর্ড উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স বিক্রি হচ্ছে প্রায় $3,900। যুক্তরাষ্ট্র সরকারের অচল অবস্থা এবং নিরাপদ বিনিয়োগ চাহিদাকে দাম বৃদ্ধির অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। পাশাপাশি চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদ হার কমাবে এমন প্রত্যাশাও স্বর্ণের আকর্ষণ বাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। প্রথমবারের মতো প্রতি আউন্সের দাম ছাড়ায় $3,900, পরে কিছুটা কমে আসে। বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.7% বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে $3,872। বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের তহবিল বরাদ্দ নিয়ে বনিবনা না হওয়ায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। যেহেতু অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে
বিনিয়োগকারীরা স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করে, তাই বাড়ছে স্বর্ণের দাম। হিসেব বলছে চলতি বছর স্বর্ণের দাম এখন পর্যন্ত 47% বেড়েছে। এটি 1979 সালের পর সবচেয়ে বড় বার্ষিক উত্থান। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ফলে দামের এমন ঊর্ধ্বগতি। স্বর্ণের পাশাপাশি বেড়েছে সিলভার ও প্যালাডিয়ামের দামও। স্পট মার্কেটে সিলভার প্রতি আউন্স $47 উঠেছে, যা 14 বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। প্লাটিনাম $1580 আর প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে $1250 উপরে। এদিকে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার থেকে 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে $1,95,384 টাকা, আর 21 ক্যারেটের ভরি $1,86,496 টাকা, যা দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। ইকরামুল ইসলাম খান, মাছরাঙ্গা নিউজ শো। সুদূর লন্ডন থেকে বাংলাদেশে এসে প্রান্তিক গ্রামীণ জনপদে একটি হাসপাতাল গড়েছেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান মার্গারেট রোজ। বর্তমানে সেই হাসপাতালেই তার সংসার এবং রোগীরাই তার স্বজন। বিস্তারিত নিউজ শো প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর মানুষের অবর্ণনীয় যন্ত্রণা দেখেছেন ব্রিটিশ এই নাগরিক। নার্সিং বিষয়ে শিক্ষা নিয়ে মানব সেবায় আত্মনিয়োগ করেন তিনি। মানুষ আর মানবতার টানে বিশ্বের নানা প্রান্তে ঘুরেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশে আসলেও মূলত 1981 সালে আবারও আসেন বাংলাদেশে। এবার আর ফেরার উদ্দেশ্যে নয়, সেই থেকে কেটে গেছে 50 বছর। এই সময়টুকুতে মানুষ সেবাকেই দিয়েছেন তিনি সর্বোচ্চ গুরুত্ব। বর্তমানে 86 বছর বয়সী মার্গারেট বার্ধক্যে নুয়ে পড়লেও মানুষের সেবা করছেন। 1996 সালে মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুর মিশনারি হাসপাতালের মাধ্যমে শুরু হয় তার নতুন পথ চলা। তারপর থেকে সেখানে রয়েছেন তিনি। বাকিটা জীবনেও বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যেতে চান তিনি। বাংলাদেশে আসছি কেন, আমাদের একটু কী বলবো, মানুষের মাধ্যমে যেভাবে হয়। কেন একটা হসপিটাল ছিল এখানে, খুলনায় একটা প্রোগ্রাম ছিল, মানুষ চাইছিল, আমি আসলাম। শুধু চিকিৎসাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নার্সিং শিখতে আসেন শিক্ষার্থীরা। এছাড়া হাসপাতালের পাশে গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম। স্থানীয়দের কাছে মানবতার মা ও মাদার তেরেসা নামে পরিচিত মার্গারেট শুধু মেহেরপুর নয়, এখানে সেবা নিতে আসেন জেলার বাইরের অন্য রোগীরাও। মায়ের কাছে সন্তান থাকে, তেমন আমরা সিস্টারের কাছে এমন সেবা পাই, এর জন্য এখানে আসি। এখানে বাচ্চাদের যদি কোনো অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়, ভিতরে ইনকিউবেটর আছে বাচ্চাদের রাখার জন্য। মানব সেবক এই নারীর সাথে কাজ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করেন এখানকার অন্যান্য চিকিৎসক ও সেবিকারা। ওনার কাছ থেকে আমি প্রশিক্ষণ নিচ্ছি এবং প্রশিক্ষণ শেষে আমি এখানেই জব করছি, সেই থেকেই এখানে আছি। আমি যে 28 বছর আগে জন্মগ্রহণ করছি সিস্টারের হাতে, এবং আমি MBBS পাশ করার পরে যে এসে সিস্টারের সাথে আবার কাজ করার সুযোগ পাবো, এটা আমি স্বপ্নেও ভাবিনি। একজন MBBS ডাক্তার হয়ে যেগুলো আমার চিন্তার বাইরে, সেই সব কাজ উনি একদম নিমিষেই করে ফেলতে পারে। যার আহার নাই তাকে খাবার দিচ্ছেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিচ্ছেন, যার আয় ইনকামের কোনো পথ নাই তাকে সেই আয় ইনকামের একটা কি ব্যবস্থা সেটাও তিনি করে দিচ্ছেন। যার জীবনে কোনো বিলাসিতা নাই, শুধু মানুষ সেবায় উনি সময় কাটান। তবে নাগরিকত্ব না থাকায় ভিসার মেয়াদ বাড়াতে নানান ঝামেলা পোহাতে হয় এই নারীকে। সরকারিভাবে নাগরিকত্বের স্বীকৃতি প্রদানের আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব আমাদের নিয়ম বিধি মোতাবেক তাকে একটা সরকারি স্বীকৃতি যেন দেয়া হয়। জিলিয়ান মার্গারেট রোজ 1939 সালে ব্রিটেনের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ শো। এ ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।